ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের বাংলায় এলো এনআরসির নোটিশ, এটা অসাংবিধানিক, বেআইনি, তীব্র ক্ষোভ প্রকাশ মমতার। আমার দায়িত্ব আমি জানি, কাদা ছোড়াছুড়ি করি না, ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে দিলীপকে পাল্টা দেবেন। তৃণমূলে ভাঙন, নতুন দল গড়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের, 15 আগস্ট পর্যন্ত ডেডলাইন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার প্রকাশে বিস্ফোরক ভিডিও পোস্টে মারাত্মক অভিযোগ মাল্যব্যর। ফের সক্রিয় রাজনীতির ময়দানে দিলীপ, 26-এর নির্বাচনে কোন আসনে লড়াই ইঙ্গিত দিয়েই দিলেন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। দিনাটার উত্তম ব্রজবাসীকে নিয়ে টানাপোড়েন মধ্যেই ফের বাংলা এলো এনআরসির নোটিশ। ফালাকাটার বাসিন্দাকে পাঠানো এনআরসির চিঠির সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই দেখা যাচ্ছে অঞ্জলি শীলের নামে নোটিশ পাঠিয়েছেন অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। 19 আগস্ট অসমের কোকরাঝাড়ে ফরেনার্স ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে তাকে। নোটিশের নিচে ফালাকাটা থানার উল্লেখ রয়েছে, উপরে কোচবিহার এমপি অফিসের সিল রয়েছে। জেলার নাম গড় মিলের কারণে এই নোটিশ আলিপুর দুয়ারের বদলে কোচবিহারের এসপি অফিসে আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও আলিপুর দুয়ারে জটেশ্বর 2 গ্রাম পঞ্চায়েতের মৈমন সিং পাড়ার বাসিন্দা অঞ্জলি শীল জানাচ্ছেন, এখনো পর্যন্ত তারা কোনো নোটিশ হাতে পাননি। সাংবাদিকদের প্রশ্নের মুখে বলছেন, আমার কাছে কোনো তথ্য নেই, যারা পাঠিয়েছেন তারাই বলতে পারবেন। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিষয়ে অসম কিভাবে হস্তক্ষেপ করে হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে টার্গেট করেছেন মমতা। সীমারেখা লঙ্ঘন করছে অসমের বিজেপি সরকার, এই ভাষাতেই আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, এটা অসাংবিধানিক, বেআইনি, ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছে। আমি বিজেপিকে বলবো নিজেদের চরকায় তেল দিন। এর আগে দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসীর কাছেও এসেছিল এনআরসির নোটিশ, যা নিয়েও চাপা অনতর কম হয়নি। ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা নিজেও। আসছি পরবর্তী সংবাদে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঘাটাল, তাতে স্বাভাবিকভাবে গত কয়েকদিন ধরে প্রশ্নের মুখে তারকা সাংসদ দেবের ভূমিকা। মঙ্গলবার তাকে ভালো ছেলে বলেও খোঁচা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ, তারই পাল্টা দিলেন ঘাটালের সাংসদ। তিনি বললেন, আমি কাদা ছোড়াছুড়ি করি না, পছন্দও করি না, আমি জানি আমার দায়িত্ব কি। যারা ভোট দিয়েছেন তারাও জানেন দেব কি করে, সেটাই আমার কাছে যথেষ্ট। মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ উঠতেই দেবকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, উনি ভালো ছেলে, কিন্তু নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কি? উনি প্রতিবার ভোটের সময় কথা দেন ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন। কেন বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন? কার চাপে দেব এখনো রাজনীতি করছেন? এবার ইস্তফা দেওয়া উচিত। ও তো এবার দাঁড়াতেও চাননি, জোর করে নেতৃত্ব ওকে প্রার্থী করেছে। দেব যদি বলেন যে রাজনীতি করবেন না, তাহলে তো অন্য চাপ। তৃণমূলের তরফে ওকে হুমকি দেওয়া হয়, সিনেমা বন্ধ করে দেবে, প্রোডাকশনে বাধা দেবে। আমি বলছি, দম থাকে তো বেরিয়ে আসুন। পাল্টা দিয়ে দেব বলেন, আমি তো ঘাটালের প্রথম সাংসদ নই, আমার থেকে বড় বড় নেতারা সাংসদ ছিলেন। এই প্ল্যানটা এত সহজে হলে কবেই হয়ে যেত। এরপরে নাম না করে দিলীপকে সপাটে জবাব দেন 3 বারের সাংসদ। বলেন, আমি কাদা ছোড়াছুড়ি করি না, পছন্দও করি না, আমি জানি আমার দায়িত্ব কি। যারা ভোট দিয়েছেন তারাও জানেন দেব কি করে, সেটাই আমার কাছে যথেষ্ট। পাশাপাশি তিনি আরো বলেন, আমি জানি যতদিন না কাজ শেষ হবে আমাকে গাল খেতে হবে। আসছি পরবর্তী সংবাদে। 26-এর নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন, রাজ্যে আরো একটি দল। 15 আগস্টের পর নতুন দল গড়ার ঘোষণা দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। জেলা নেতৃত্বের বিরোধিতা করে নতুন দল গড়ছেন হুমায়ুন। এর আগে থেকে মুখে লাগাম টানতে বিধানসভায় ডেকে সতর্ক করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এরপর তিনি কিছুদিন চুপচাপ ছিলেন, কিন্তু বারবারই তিনি বলে এসেছেন দলের এক শ্রেণীর নেতা কোনো অনুশাসন মানছেন না, তাই নতুন দিশা তিনি ঠিক করবেন। তাই 15 আগস্ট অবধি ডেডলাইন দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, নদিয়া মিলিয়ে 50 আসনে প্রার্থী দেবেন তিনি। হুমায়ুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কিন্তু নেত্রীর নির্দেশ মানছে না মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব। তাই নতুন দল গড়ে প্রমাণ করতে চায় যে চাষ বনু দিয়ে হয়, ছাগল দিয়ে নয়। এই বিষয়ে একটি সাক্ষাৎকারে হুমায়ুন কবির আরও জানিয়েছেন, তিনি শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক দল গড়বেন না, তার দলে অন্তর্ভুক্ত হবে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, নদিয়ার একটি অংশ। প্রায় 50 থেকে 52 সিট নিয়ে দল গড়বেন তিনি। বলদের পক্ষে লোক রয়েছে নাকি ছাগলের পক্ষে লোক রয়েছে, সেটাই তিনি প্রমাণ করবেন। এরপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তবে কি
লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক ভাঙতে চাইছেন। এ বিষয়ে হুমায়ুন বলেন, ক্ষমতায় আসবেন তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু তিনি নেত্রীকে এটা বোঝাতে চান যে তার মতো লোকের আর দরকার হবে না দলের। আসলে যোগ্য ভোটাররা সম্মান পাচ্ছে না, তাই তিনি যোগ্য ভোটারদের সম্মান দেওয়ার ব্যবস্থা করবেন। 15ই আগস্টের পর তিনি নতুন দল গড়বেন। তার দলের নেতারা যা যা সমস্যা করছে তিনি বারবার বলেও তার প্রতিকার পাননি, তার কথার গুরুত্ব দেওয়া হয়নি। তাই একটা মান সম্মানের ব্যাপার। তবে দলের বড় মাথা তার সঙ্গে আছে ঠিকই, কিন্তু যার যার সঙ্গে তিনি চলাফেরা করছেন তারা শুধরোয়নি। তাই তার দলের বড় নেতৃত্বের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। 15ই আগস্ট দল গঠন করবেন আর জানুয়ারিতে তার উদ্বোধন করবেন। ডিসেম্বরে বারবি মসজিদের শিলান্যাস করবেন। তবে দলের নাম এখন বলবেন না। তবে ইতিমধ্যেই দল গঠনের কাজ শুরু করেছেন, কাগজপত্র রেডি করছেন। তবে সংখ্যালঘুর বাইরেও হিন্দু লোকজন প্রার্থী হতে পারে। তবে নতুন দলের কাছে তিনি এখনো বিষয়টি জানাননি। তবে তাকে দলের নেতৃত্ব যদি এখনো গুরুত্ব দেয়, তাকে মনে করে তিনি দল থেকে বেরিয়ে গেলে বিপদ হবে। সেক্ষেত্রে তিনি অবশ্যই দলের কথা শুনবেন। আসছি পরবর্তী সংবাদে। এবার এনআরসি ইস্যুতে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল বিজেপি। এক্স হ্যান্ডেলে আলিপুরদুয়ারের ফালাকাটার এক মহিলার একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মাল্লব্য। সেই ভিডিওটি পোস্ট করে মাল্লব্য লিখেছেন, নির্বাচনের আগে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছেন। বিজেপি নেতা অমিত মাল্লব্যের পোস্ট করা একটি ভিডিওয়ে অঞ্জলি শীল নামে এক মহিলা বলছেন, আমি কোনো নোটিশ পাইনি, আমাকে আলিপুর থেকে ফোন করেছিল। আমার বাপের বাড়ি অসমে, আমার শ্বশুর বাড়িও অসমে, কিন্তু বিয়ের পর থেকে ফালাকাটার জটেশ্বরে থাকছি গত 30 বছর ধরে। আমার বাপের বাড়িতে কোনো নোটিশ পৌঁছায়নি। আমি তো বুঝতেই পারছি না এখন কি করব। এখানে আমার আধার কার্ড, জব কার্ড, ব্যাংকের বই সব আছে। তবে সত্যি যদি নোটিশ পাই তবে আইন অনুযায়ী এগোবো। বিজেপি নেতা অমিত মাল্লব্যর দাবি, ফালাকাটার গৃহবধূ অঞ্জলি শীলকে এই রহস্যময় নোটিশ পাঠানোর কথা উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানি ছড়াতেই প্রকাশ্যে আনা হচ্ছে। এমনকি এই সব এনআরসি নোটিশ পাঠানোর কথা ছড়ানোর পেছনে তৃণমূলের গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা করছেন মাল্লব্য। এক্স পোস্টে তিনি এই ব্যাপারে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার উন্মোচিত, নির্বাচনের আগে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। নির্বাচনের আগে ভয় ও উত্তেজনা ছড়িয়ে দেওয়ার এক মরিয়া প্রচেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছেন। প্রথমে তিনি একটি বাতিল এনআরসি নোটিশ ব্যবহার করেছিলেন এবং উত্তম ব্রজবাসীকে মিথ্যা দাবি করেছিলেন যে রাজবংশী সম্প্রদায়ের সদস্যদের এনআরসি নোটিশ দিয়ে টার্গেট করা হচ্ছে। তারপরে তিনি দাবি করেছিলেন যে আলিপুর দুয়ারের ফালাকাটার একজন গৃহবধূ অঞ্জলি শীল অসমীয়া ভাষায় লেখা একটি এনআরসি নোটিশ পেয়েছেন। মমতা এমনকি একজন বাংলাভাষী নাগরিককে পাঠানো নোটিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছেন। কিন্তু এখানে অঞ্জলি দেবী নিজেই নিশ্চিত করেছেন যে তিনি কখনো এমন কোনো নোটিশ পাননি। তাহলে এই রহস্যময় নোটিশটি কোথা থেকে এসেছে? আসছি পরবর্তী সংবাদে। মুখে বাঙালি বাঙালি বলে পাঞ্জাবি বউ বিয়ে করেছে কেন? বাংলায় কি কোনো সুন্দরী মেয়ে নেই যাকে ঘরের বউ করা যায়? বিজেপির বিরুদ্ধে বাঙালি বিদ্বেষ ইস্যুতে যখন একদিকে 26-এর নির্বাচনের আগে সুর চড়িয়েছে তৃণমূল, তখনই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেঞ্জির নিশানা বিজেপির নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। পাশাপাশি তৃণমূলকে তীব্র আক্রমণ করে বিজেপি নেতা বলেন, বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যাকে লোকসভায় প্রার্থী করা যায়। অন্য রাজ্য থেকে প্রার্থী নিয়ে আসতে হলো কেন তৃণমূলকে? এখানকার ভোটারদের বিশ্বাস নেই। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের কেন ভুয়ো ভোটার সাজিয়ে নিয়ে আসতে হয়? এখানে ভালো অভিনেতা নেই, বাংলাদেশ থেকে কেন নিয়ে আসতে হয়? বাংলার মানুষকে আর বোকা বানাবেন না। 26-এর ভোটে একগুচ্ছ নয়া চমক মুখ্যমন্ত্রীর। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ঘোষণা হতে মমতাকে ফের একবার আগুনে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, পাড়ায় পাড়ায় এত মারপিট, এত সমস্যা, পাড়ায় পাড়ায় গিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, কাটমানি নিয়েছে, এত বেশি সমস্যা ওরা চেষ্টা করলেও সমাধান করতে পারবে না। নেতারা গেলেই ওদের কলার ধরে নেবে, কেউ যাবে না। যায় কেউ ওই 21শে জুলাই ধর্মতলা যায়। বাকি কোনো নেতাকে এলাকায় দেখতে পান যে সব থেকে বেশি মঞ্চ আলো করে বসে থাকতো, সেই কেষ্টকে মঞ্চে উঠতেই দেয়নি। এইভাবে কত ডাকাত লুকুবেন? মমতার হাতে পার্টিও নেই, সরকারও নেই। খড়গপুরের সভা প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি কর্মীরা পরিস্থিতি যাই হোক
সংখ্যক পার্টিতে আছেন, তারা কাজ করতে চান, বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চান। আমি তাই ওদের ডেকেছিলাম। বাংলায় মেদিনীপুর এলাকায় পার্টি সংগঠন সব থেকে এগিয়ে আছে। তারা মনে করেছেন অনেকদিন কোনো বড় প্রোগ্রাম হয়নি, তাই করলাম। নিঃসন্দেহে এটা আনন্দের। বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ। এ নিয়ে চর্চা ক্রমশ জোরালো হচ্ছে। এই প্রশ্নের ডাকাবুকো বিজেপি নেতা বলেন, পার্টি আমাকে 3 বার প্রার্থী করেছে, আমি টিকিট চাইনি, পথ চাইনি, তাও দিয়েছে। অমিত শাহ বলেছেন বড় নেতাদের ভোটে লড়তে হবে। আমি মাত্র 6 মাস সভাপতি ছিলাম, পার্টি বলেছে বলে ভোটে লড়েছি। আমাকে তখন চয়েস জিজ্ঞাসা করেছিল, আমি বিধানসভা ভোটে খড়গপুর চয়েস করেছি। পরের বার আবার চয়েস জিজ্ঞাসা করলো, আমি মেদিনীপুর বলেছিলাম, 2 বারই জিতেছি। লাস্ট বার আমাকে কেউ চয়েস জিজ্ঞাসা করেনি। ফলাফল আপনারা দেখে নিয়েছেন। পার্টিকে আমি বলে দিয়েছি যদি আমাকে ভোটে লড়তে বলেন আমি লড়বো। আমি যেভাবে সংগঠন তৈরি করেছি তারপর আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা, পার্টি বলেছিল বলে ভোটে লড়েছি। 26 সালে খড়গপুর থেকে আমি প্রার্থী, এই কথা আপনি বা আমি কেউ জোর দিয়ে বলতে পারি না। 26-এর ভোটে এই চয়েসকে কি আদৌ গুরুত্ব দেবে দল? এই প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, আমার মনে হয় পার্টি 24-এর লোকসভায় পার্টি এক্সপেরিমেন্ট করেছিল, সফল হয়নি, বাকি পার্টি বুঝবে।